করতে হবে এটা না। আমার এখান থেকে জানতে হবে কি কি পয়েন্ট গুলো, যে কোন কোন ড্রাগ ওইটা ওভারডোজ হলে পেশেন্টের কি কি লক্ষণ দেখা যায়, আর ওইটা ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি অ্যান্টিডোট ইউজ করব। চলুন এটা আমরা দেখে নিই। আমাদের রয়েছে এখানে অপয়েড। তো আমরা সবাই জানি অপয়েড হচ্ছে পেইন কিলার হিসেবে ইউজ করা হয়। তো অপয়েডের এক্সাম্পল কি কি, মরফিন আর অক্সিকোডন। তো এই যে অপয়েড, এটা যখন ওভারডোজ হয়ে যায় কোনো পেশেন্টের, তখন হচ্ছে কি কি সাইন সিমটম থাকে। পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হয়, অর্থাৎ শ্বাসকষ্ট দেখা যায়। ড্রজিনেস হয়, অর্থাৎ পেশেন্ট হচ্ছে প্রপার ঘুম ঘুম ভাব, মাথা ঝিমাতে থাকে। পিন পয়েন্ট পিউপিল, অর্থাৎ পিউপিল গুলো একটা জায়গায় স্থির হয়ে যায়। এবং এটার এন্টিডোট হিসাবে, বা যখন এই অপয়েডটা ওভারডোজ হবে, এটা ম্যানেজ করার জন্য আমরা স্পেসিফিক ভাবে যে ড্রাগটা দিব সেটা হচ্ছে ন্যালাভজেল। আর আপনি হসপিটাল সেটিং এ যদি দেখেন কোনো পেশেন্টের অপয়েড চলতেছে, মরফিন বা অক্সিকোডন, আপনি তখন পেশেন্টের এই রেসপিরেটরি লেভেল, তার কনসিয়াসনেস লেভেল, তার পিউপিল, এগুলোকে আপনার মনিটর করতে হবে। আচ্ছা, আপনাদের যে কোশ্চেন রয়েছে আপনি মেসেজ করে জানিয়ে দিবেন কি কোশ্চেন। দেন অ্যাসিটোমেনাফেন। অ্যাসিটোমেনাফেন কোনটা? যে অ্যাসিটোমেনাফেন এটা বেসিক্যালি হচ্ছে আমাদের পেইন কিলার হিসেবে ইউজ করা হয়। তো এইটা যখন কোনো পেশেন্টের ওভারডোজ হয়, কি কি হয়, তার নাউসিয়া, ভমিটিং এবং জন্ডিস, অ্যাবডোমিনাল পেইন দেখা যায়। এবং এইটার অ্যান্টিডোট হিসাবে এন অ্যাসিটাইসিস্টিন দেওয়া হয়। দেন বেনজোডাইজিপামের ভিতরে আছে ডাইজিপাম, লোরাজিপাম। এই বেনজোডাইজিপাম কিন্তু আমরা সেডেশন বা ঘুমের জন্য ইউজ করা হয়। তো এটা ওভারডোজ হলে কি দেওয়া হয়? ফ্লুমাজিনাইল। ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওটা কেয়ারফুলি ইউজ করতে হয়। কারণ বেনজোডাইজিপাম যখন ওভারডোজ হয় তখন পেশেন্টের ঘুম হয়, কনফিউশন থাকে এবং রেসপিরেটরি ডিপ্রেশন, এই লক্ষণগুলো দেখা যায়। এখন আমরা দেখবো এন্টি কোয়াগুলেন্ট। এন্টি কোয়াগুলেন্ট কোনগুলো? যখন পেশেন্টের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করে, বা শরীরের কোথাও রক্ত জমাট বেঁধে যায়, তখন কিন্তু আমরা এই অরফিন বা হচ্ছে রিভারোজিবেন এগুলো দিয়ে থাকি। এগুলো বেসিক্যালি এন্টি কোয়াগুলেন্ট, অর্থাৎ রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। তো এইটা যখন ওভারডোজ হয়, তখন পেশেন্টের যেটা হয় এক্সেসিভ ব্লিডিং, অর্থাৎ পেশেন্ট যেটা করতে যাচ্ছে না কেন সেখানে ব্লিডিং হবে। তার বিউসি বা বিভিন্ন জায়গায় হয়ে যাবে হেমাচুরিয়া হয়, অর্থাৎ ইউরিনের সাথে ব্লাড পাস হতে থাকে। এবং এইটা ওভারডোজ হলে আমরা, অরফেরিন ওভারডোজ হলে কি দিব? ভিটামিন কে। কারণ আমরা সবাই জানি ভিটামিন কে তে ক্লটিং ফ্যাক্টর থাকে, বা ভিটামিন কে এর অপর একটা কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে হেল্প করে। দেন মিথানল পয়জনিং। মিথানল ওভারডোজ হলে পেশেন্টের হেডেক, ডিজিনেস, নাউসিয়া হয়। এবং এটা ম্যানেজমেন্টে আমরা ওমিপ্রাজল বা হচ্ছে ইথানল দিয়ে থাকি। আয়রন সাপ্লিমেন্টটা যখন ওভারডোজ হয় বা কারোর বডিতে যখন আয়রনটা বেশি হয়ে যায়, তখন কি কি হয়? তার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ডায়রিয়া, মেটাবলিক ডিসঅর্ডার হয়। এবং এটা ওভারডোজ হলে আমরা ডিফক্সিমাইন এটা দিয়ে থাকি। এই ডিফক্সিমাইনটা দিলে এই যে প্রবলেমটা হয় এটা আস্তে আস্তে হচ্ছে আবারও আয়রনটাকে কি করে, বেসিক্যালি যখন কোনো পেশেন্টের আয়রন ওভারডোজ হয় ডিফক্সিমাইনটা দেই, ওই এক্সট্রা আয়রনকে ইউরিনের সাথে আমাদের বডি থেকে বাইরে বের করে দেয়। তারা ডাইক্সিন টক্সিসিটি হলে পেশেন্টের ডাইক্সিন স্পেসিফিক অ্যান্টিবডি বা ডিজিবাইন দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে মেডিসিন গুলো ছিল, ওইটা ওভারডোজ হলে আমরা কি কি মেডিসিন দিব এবং এটা কি কি লক্ষণ থাকবে। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর প্রায় সময় করেন আমাদের জন্য। দেন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টটা ইম্পর্টেন্ট, আয়রনটা ইম্পর্টেন্ট, আর অ্যাসিটোমেনাফেন, এইগুলো কিন্তু বারবার আসছে। আর বেনজোডাইজেপাইনটা একটু দেখে যাবে। আচ্ছা, এখন আমরা এই যেগুলো পড়লাম এখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব।
আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন আমাকে সরাসরি করতে পারবেন, আমি আপনাদের আনমিউট করার সুযোগ দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, এগুলো তো একসাথে মুখস্থ করতে গেলে গোলাই ফেলি, এগুলো মনে রাখার কি কোনো টেকনিক আছে? না, এগুলো মনে রাখার জন্য ওইভাবে কোনো শর্ট টেকনিক নাই। আপনি জাস্ট কি মনে রাখবেন, মরফিন, ন্যালকজেন, অ্যাসিটোমেনাফেন, অ্যাসিসিস্টিটাইন, এভাবে আপনাকে একটু পড়তে হবে, তাই ছাড়া হচ্ছে কোনো ওয়ে নাই। আর আপনি যখন সাইন সিমটম গুলো দেখবেন আপনাকে কিন্তু জাস্ট কি পয়েন্ট গুলো একটু মনে রাখতে হবে, বাট এটার কোনো শর্টকাট টেকনিক আমার এই মুহূর্তে জানা নাই। আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে এই যে ভয়টা কেটে যাবে যে আমার মনে থাকবে কিনা, পারবো কিনা। কারণ এমসিকিউ যখন আমরা পড়ার পর ওই রিলেটেড কিছু এমসিকিউ দেখবো, ওইখান থেকে আমাদের আর কোন কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চেন হবে প্র্যাকটিস করলে তখন এই প্রবলেমটা আর হয় না। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? A client present with pinpoint pupil respiratory depression and unconsciousness. The triad is most characteristics of overdose with পেশেন্টের বেসিক্যালি কোনটা ওভারডোজ হয়েছিল। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ হলে কোন অ্যান্টিডোটটা ইউজ করা হয়? অ্যাট্রোপিন, ন্যালাকজেন, এনএসি এবং ফ্লুমেনজিন। সেই হবে। সি। আয়রন ওভারডোজ হলে আমরা কোনটা ইউজ করি? বি। আচ্ছা, এখন আমরা পরবর্তী পার্টগুলোতে চলে যাব। আচ্ছা, এই যে আপনারা সবাই রাইট অ্যান্সার করতেছেন, এখানে কয়জন নিজে থেকে দিচ্ছেন আর কয়জন অন্যরা দিচ্ছে এটা দেখে দিচ্ছেন, সত্যি কথা বলেন তো। আচ্ছা, এখন আমরা দেখবো বিভিন্ন টাইপস এর শক। আমরা জাস্ট একটু শর্টে ম্যানেজমেন্ট গুলো দেখে যাব, আপনারা এটা নিজেরা দেখে নিবেন, কারণ এগুলো আপনারা নিজেরা করলে পারেন। হাইপোভলিমিক শক কেন হয়? আমাদের বডি থেকে যখন ব্লাড ভলিউমটা কমে যায়। এখন ব্লাড ভলিউম আমাদের কখন কমে? যখন হচ্ছে আমাদের হেমোরেজ হয় বা কোথাও কেটে রক্তক্ষরণ হয়, ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা দেখা দেয়, কোনো কারণে ডায়রিয়া বা ভমিটিং এর মাধ্যমে যদি ফ্লুইড লস হয়, এসব হাইপোভলিমিক হয়। এবং এটা হলে কি কি লক্ষণ দেখা যাবে পেশেন্টের? হার্ট রেটটা র্যাপিড থাকে, বিপিটা লো থাকে,
পালস উইক থাকে, স্কিনটা পেল বা ফ্যাকাশে থাকে, ইউরিন আউটপুটটা কমে আসে। তাহলে আমরা হাইপোভলিমিক শক হলে পেশেন্টের কিভাবে ম্যানেজমেন্ট করব? আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে আইভি অ্যাডমিনিস্টার করবো, অর্থাৎ পেশেন্টকে হচ্ছে ক্রিস্টালয়েড বা ব্লাড প্রোডাক্ট যে কোনো একটা ধরনের ফ্লুইড আমরা দিব। অ্যাট দি মিন টাইম পেশেন্টের ব্লিডিংটাকে আমরা কন্ট্রোল করবো। কিভাবে আমরা ব্লিডিং কন্ট্রোল করব? যে তার যে সোর্স থেকে যদি হেমোরেজ হয় সেটা আমরা ম্যানেজ করতে হবে, বা আদার্স লাগে সেটা আমরা ম্যানেজ করবো। দেন পেশেন্টের আমরা কি কি মনিটর করবো? পেশেন্টের অল টাইম যখন পেশেন্ট শকে থাকবে ভাইটাল সাইন এবং তার মেডিসিন দেওয়ার পর তার ব্লাড প্রেশার লেভেলটা কেমন রয়েছে সেটা দেখতে হবে। এক্সাম্পল হিসেবে আপনি যে ভ্যাসোপ্রেসর মেডিসিন গুলো থাকে, এটা যখন কোনো পেশেন্টের দিলেন বিপি বাড়ানোর জন্য আপনাকে চেক দিতে হবে যে পেশেন্টের ওই টাইমে আসলে বিপি ব্লাড প্রেশার কতটুকু বাড়তেছে। এই যে ব্যাপারগুলো এটা শুধুমাত্র আপনাদের যে লাইসেন্সের জন্য ইম্পর্টেন্ট তা না, এগুলো কিন্তু আপনাদের যারা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির ভাইবা দিবেন এটাতে অনেক বেশি কাজে আসে। সো এই প্রত্যেকটা টপিকস আপনাদের জন্য ইন ডিটেইলস পড়াটা আমি মনে করি খুবই দরকার। আপনি ফর এক্সাম্পল আপনি যখন হচ্ছে মুখস্থ করবেন আপনি দেখা গেল শুধু এমসিকিউর উপর সীমাবদ্ধ থাকবেন, বাট আপনি যখন এটা একটু জেনে বুঝে পড়বেন, আপনি আরএন হওয়ার পর যখন বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, বা আরএন হওয়ার পর আপনি যখন বিভিন্ন জায়গায় ভাইভা ফেস করবেন, বিভিন্ন হসপিটালে যাবেন, অনেক সুন্দরভাবে আপনি পেশেন্ট ম্যানেজ করতে পারবেন। দেন আমাদের কার্ডিওজেনিক শক কেন হয়? যখন আমাদের কার্ডিও মানে কি হার্ট রিলেটেড, অর্থাৎ যখন আমাদের হার্ট প্রপারলি ব্লাড পাম্প করতে পারে না, তখন পেশেন্টের এই ইনঅ্যাডিকুয়েট ব্লাড পাম্পিং এর জন্য তার ভাইটাল সাইন গুলো লো হয়ে যায়, যেটাকে আমরা কার্ডিয়াক শক বলে থাকি। এটা হয় পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ফেইলুর এবং কার্ডিওমায়োপ্যাথি এই প্রবলেমগুলো যদি হয়। এবং কার্ডিয়াক শকের এক্সাম্পল কি? অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, দেন হচ্ছে ইন স্টেজ অফ হার্ট ডিজিজ, এগুলো। এখন কার্ডিওজেনিক শক হলে পেশেন্টের কি কি লক্ষণ দেখা যায়? তার চেস্ট পেইন হয় বা বুকে ব্যথা হয়, পেশেন্টের ব্রেথটা শর্ট হয়ে আসে বা শর্টনেস অফ ব্রেথ হয়, উইক পালস থাকে, বিপিটা লো হয়ে আসে, এবং পেশেন্টের জগুলার ভেইন ডিস্টেনশন হয়। এই জগুলার ভেইন ডিস্টেনশনটা কেউ বলতে পারবে? জগুলার ভেইন ডিস্টেনশনটা কেউ বলতে পারবেন কিনা? দেখুন, জগুলার ভেইন ডিস্টেনশনটা হচ্ছে পেশেন্টের যে জগুলার ভেইন এটা আমাদের ঘাড়ে এখানে থাকে, গলার এখানে নেই। তো যখন পেশেন্টের হচ্ছে ভেনাস প্রেশারটা বাড়ে বা সেন্ট্রাল ভেনাস প্রেশারটা বাড়ে, এই জগুলার ভেইনটা ভিজিবল হয় বা দেখা যায়। তখন আপনি পেশেন্টকে দেখলে দেখবেন যে গলার এখানে ফুলে আছে, এটাকে বলা হয় জগুলার ভেইন ডিস্টেনশন। এটার আমাদের ম্যানেজমেন্ট কি? পেশেন্টকে ইন্ট্রোড্রপস বা ভ্যাসোপ্রেসর দেওয়া হয়, অক্সিজেন থেরাপি দেওয়া হয় এবং আন্ডারলাইন কজগুলোকে ম্যানেজ করা হয়। এবং আমরা পেশেন্টকে যখন ম্যানেজমেন্ট চলবে তার কার্ডিয়াক আউটপুট, হার্ট ফাংশন কতটুকু করতেছে এগুলো আমরা চেক করে দেখি। আচ্ছা, আমরা এই যে ইন্ট্রপস বা ভ্যাসোপ্রেসর যে নামগুলো বললাম, এগুলোর এক্সাম্পল আমরা জানি কিনা? জানলে আমরা হচ্ছে একটু কমেন্টসে দিয়ে দিবেন। আমরা এই যে ইন্ট্রপস বা ভ্যাসোপ্রেসর এগুলো বলতে কি বুঝি? ওকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, বাট আমি যখন এটা বলবো আপনারা অবশ্যই নোট ডাউন করবেন, কারণ এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
এটা অবশ্যই সবাই নোট ডাউন করে রাখবেন খাতা কলম দিয়ে। দেখুন ইনট্রপস কাকে বলে বা ইনট্রপস আমরা অনেক সময় বলে থাকি, যেগুলো হচ্ছে যে মেডিসিন গুলো হার্টের কন্ট্রাক্টিলিটি বা সংকোচনটা বাড়ায়। অর্থাৎ আমাদের ডোপামিন, ডোবিউটামিন, ডাইজক্সিন এগুলো কখন দেওয়া হয়? যখন পেশেন্টের বিপি লো হয়ে যায়। কেন বিপি লো হয়? যে হার্ট পর্যাপ্ত ব্লাড পাম্প করতে পারতেছে না। এক কথায় আমরা এই ইনট্রপস বা পজিটিভ ইনট্রপসটা হচ্ছে হার্ট ফেলিউর পেশেন্টে দিয়ে থাকি। কারণ হার্ট ফেলিউরের পেশেন্ট তার হার্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাম্প করতে পারে না। তো এখানে আমাদের এই ইনট্রপসের এক্সাম্পল কোনগুলো? ডোপামিন, ডোবিউটামিন এবং ডাইজক্সিন। এগুলো কি করে? আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায়। আর যখন দেখবেন হার্টে অনেক বেশি প্যালপিটেশন হচ্ছে, প্যালপিটেশন মানে কি হার্ট অনেক বেশি ধড়ফড় করতেছে, বুক ধড়ফড় করতেছে, তখন এই নেগেটিভ ইনট্রপস দেওয়া হয়। এই নেগেটিভ ইনট্রপস গুলো কি করে? হার্টের হচ্ছে শক্তিটাকে কমায়। অর্থাৎ হার্টের ওই প্যালপিটেশন, হার্টের সংকোচন বা কন্ট্রাক্টিলিটিটাকে কমিয়ে নিয়ে আসে। তো এটা কমায় কে কে? বেটা ব্লকার যে ড্রাগ গুলো আছে, প্রোপানল, মেটোপ্রোপোলল, দেন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতর রয়েছে এগুলো। দেন ভ্যাসোপ্রেসর। ভ্যাসোপ্রেসর হচ্ছে যেটা রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। অর্থাৎ আপনার ব্লাড ভেসেলকে ন্যারো করবে বা চিকন করবে, করে আপনার ব্লাড ফ্লোটাকে বা ওই আপনার আর্টারির ভিতরে রক্ত চলাচলটাকে বাড়াবে। তো এই ভ্যাসোপ্রেসর ড্রাগ কোনগুলো? নর অ্যাড্রেনালিন, যেটাকে নর এপিনেফ্রিন বলা হয়, অ্যাড্রেনালিন যেটাকে এপিনেফ্রিন বলা হয়, দেন হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তো আপনি এটা সহজভাবে যেটা মনে রাখবেন যে ইনট্রপ হার্টকে চাঙ্গা করে, আর ভ্যাসোপ্রেসর কি করে? রক্তনালীকে টাইট করে চাপ বাড়ে। আমরা যদি এটা আরো ইজিলি মনে রাখতে চাই, আমরা একটা জিনিস দেখব, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে খুবই কার্যকর। আমরা আগের দিন একটা এমসিকিউ কোশ্চেন পোস্ট করেছিলাম, আপনাদের মনে আছে? যে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করতেছে, ঝগড়া করলে তাদের হচ্ছে কোন হরমোন সিক্রেশনটা বাড়ে, আর ঝগড়াটা মিটে গেলে তাদের কোন হরমোন সিক্রেশনটা বাড়ে। এটা দেখেছিলেন সবাই এমসিকিউটা? দাদা ঝগড়া করলে সিম্প্যাথেটিক নার্ভ বাড়ে আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কমায় হচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে কোন কোন হরমোন কাজ করবে? দেখুন, আমরা যখন চাপে থাকি, ঝগড়া মানে কি? বিবাদ, চাপ, তখন আমাদের বডিতে কর্টিসল সিক্রেশনটা বাড়ে। কারণ কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। আপনার বডিতে যত টেনশন, যত প্রেশার আছে সবই কর্টিসলের জন্য হয়ে থাকে। তো আর যখন হচ্ছে আমাদের ঝগড়াটা মিটে যায়, আবার পুরাতন ভালোবাসার উপর ফিরে যায়, তখন হচ্ছে বেসিক্যালি ডোপামিন এবং সেরোটোনিন সিক্রেশন বাড়ে। কারণ আমরা যখন কোনো কিছুতে হ্যাপি হই, আমরা যখন কোনো কিছুতে আনন্দ পাই, তখন আমাদের বডি থেকে ডোপামিন সিক্রেশন হয়। বুঝতে পেরেছেন? কারোর কোনো ক্লাসে রেসপন্স নেই? আদৌ ক্লাসে কি আসছেন আপনারা? জি জি আমরা আছি। জি আমরা স্যার। আছি, আপনি চালু করেন। আপনারা আমাদের যখন ক্লাস করেন, মাঝে সাথে একটু পোস্ট বেসিকের ক্লাসে ঢুকবেন, আমাদের রেসপন্স গুলো, আমাদের কোশ্চেন করার প্যাটার্ন গুলো একটু দেখবেন। এটা আপনাদেরও কাজে আসবে যদি এই প্যাটার্নে আপনারা যেতে পারেন। তাহলে হার্টকে চাঙ্গা করে কোন ড্রাগ গুলো? একটু নামগুলো আপনারা একটু কমেন্টসে লিখে দেন তো কয়েকজন। হার্টের চাঙ্গা করে কোন কোন ড্রাগগুলো? হার্টকে চাঙ্গা করে কোন ড্রাগ গুলো একটু দেখি। কেউ মুখে বলতে পারবেন ড্রাগ গুলোর নামগুলো? এই আমার কথা কি বোঝা যাচ্ছে বা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি বোঝা যাচ্ছে, ক্লিয়ার শোনা বোঝা যাচ্ছে, যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে একটু আটকিচ্ছে। জি স্যার, কথা বোঝা যাচ্ছে।
স্যার ডোপামিন। আচ্ছা, আর কি আছে? সেম টাইপের আরেকটা নাম আছে ডোবিউটামিন। এগুলো বেসিক্যালি যখন পেশেন্টের হার্ট রেট কমে আসে তখন দেওয়া হয়, ডাইজক্সিন। আর হচ্ছে যখন পেশেন্টের শিথিল করা দরকার হয় বা তার হাত বেশি চাঙ্গা হয়ে গিয়েছে, আমরা ওইটাকে হচ্ছে সংকুচিত করে রক্তচাপ বাড়ানোর দরকার হয়, তখন কাজ করে নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এগুলো। অর্থাৎ যখন কোনো পেশেন্টের বিপি ফেল করে বা বিপি ফল ডাউন হয় বা ব্লাড প্রেশার কমে যায়, তখন এই নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এগুলো দেওয়া হয়। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে সেপটিক শক। সেপটিক শক কেন হয় আমরা সবাই জানি, সিস্টেমিক ইনফেকশনের জন্য হয়, লিডিং টু ভ্যাসোডাইলেশন। অর্থাৎ সেপটিক শক হলে পেশেন্টের বডিতে ইনফেকশন থাকার জন্য তার ব্লাড ভেসেল গুলো ডায়ালেশন হয়। আর যখন ব্লাড ভেসেল গুলো ডায়ালেশন বা আপনার এটা ব্লাড ভেসেল এটা ডায়ালেট হয়ে বড় হয়ে যাবে, তখনই আপনার ব্লাড প্রেশার কমে যাবে। আর সেপটিক শকের ম্যানেজমেন্ট এখন সবাই জানেন, এটা একটু জাস্ট নিজেরা দেখবে, ওইভাবে কিছু নাই। অ্যানাফাইলেটিক শক মোস্ট ইম্পর্টেন্ট। আর অ্যানাফাইলেটিক কথা শক কেন ক্লিয়ার হয়? আসতেছে না। বাকিরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনার ওখানে মাঝে নেটওয়ার্কের মধ্যে সমস্যা একটু হয় না? আমার সমস্যা এখানে হচ্ছে, কথা আটকে, নেট প্রবলেম। আপনাদের যাদের ওখানে সমস্যা হচ্ছে তাদেরই নেটওয়ার্কের সমস্যা। আপনারা নেটওয়ার্ক থেকে একটু ভালো জায়গায় যান, শুনতে পাবেন ক্লিয়ার। কারণ আমার এখান থেকে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শক কেন হয়? কোনো কারণে পেশেন্টের যদি সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়, যেটার জন্য তার বডি থেকে হিস্টামিন রিলিজ হয়, আর এটার জন্য কি হয়, ভ্যাসোডাইলেশন হয়। অর্থাৎ কোনো খাবার, কোন গাছ বা কোনো কিছু প্রচন্ড অ্যালার্জি আছে, আপনি ওটাতে এক্সপোজ হলেন, হওয়ার পর কি হচ্ছে, আপনার বডি থেকে হিস্টামিন সিক্রেশন হচ্ছে। আর এই হিস্টামিন সিক্রেশন হওয়ার জন্য কি হচ্ছে, আপনার ব্লাড ভেসেল গুলো ডায়ালেট বা বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শক যখন হয় তখন পেশেন্টের কি কি সিমটম দেখা যায়? তো শরীর গরম হয়ে যায়, স্কিন গুলো ফাস্ট হয়ে যায়, বিপি লো হয়, হার্ট রেট হাই হয়ে যায়। এটা হচ্ছে পেশেন্টের আর্টিকা হয় বা হাইপস হয় এবং ডিফিকাল্টি ব্রেথিং। এবং এটা আমরা ম্যানেজমেন্ট করবো কিভাবে, কেমনে? অ্যানাফাইলেটিক শকের আমার ইমিডিয়েট ম্যানেজমেন্ট, পেশেন্টকে এপিনেফ্রিন দিতে হবে, তারপর অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিতে হয় এবং কর্টিকোস্টেরয়েড দিতে হয়। এই এপিনেফ্রিন, অ্যান্টিহিস্টামিন, কর্টিকোস্টেরয়েড সবগুলো কি করে, আমার ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস বা লো ডাউন করে ফেলে। কারণ আমাদের এই যে অ্যানাফাইলেটিক শক এগুলো হয় বেসিক্যালি আমার হাইপার সেন্সিটিভ রিয়াকশনের জন্য। কারণ যেখানে অ্যালার্জি সেখানে আমার হাইপার সেন্সিটিভ রিয়াকশন। আর হাইপার সেন্সিটিভ রিয়াকশন কি? আপনার বডির ইমিউন সিস্টেম যখন ওভার অ্যাক্টিভ করবে বা ওভার অ্যাক্টিভ থাকবে, সেটাকে আমরা হাইপার সেন্সিটিভ রিয়াকশন বলে থাকি। ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। এখন আমরা দেখবো নিউরোজেনিক শক। এটা আপনারা নিজেরা পড়ে নিয়েন, এভাবে এখানে বোঝার কিছু নাই। অবস্ট্রাকটিভ শক এটাও নিজেরা পড়ে নিয়েন। আমরা হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্ট টেকনিক গুলো আছে এখানে চলে যাব। তার আগে আমরা এই শক থেকে কিছু একটু এমসিকিউ প্র্যাকটিস করে নিই, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে বা যে টাইপের এমসিকিউ গুলো আসে। দেখুন, এখানে কোশ্চেন রয়েছে, পেশেন্টের বিপি 50/80, হার্ট রেট 120 এবং তার স্কিন কোল্ড এবং ক্লামি বা ঠান্ডা। কোন টাইপের শক এটা?
হাইপোভোলেমিক শক। সবাই অ্যান্সার করবেন, এটা কোন ধরনের শক? এটা হাইপোভলিউমিক শক, অ্যান্সার সি। জি, এটা কারেক্ট অ্যান্সার সি হবে। আপনারা একটু সবাই এসএমএস এ দিয়ে দিবেন। আমরা কি একটু কঠিন কোশ্চেন দিব? জি জি, দেন কঠিন কোশ্চেন দেন। সবাইকে একটা গেম খেলতে রাজি আছেন আপনারা? সবাই রেসপন্স করবেন। আমি একটা এখন গেম খেলবো আপনাদের সাথে, কারা কারা রাজি আছেন? হ্যাঁ, রাজি। জি স্যার, রাজি আছি। কি রকম রাজি আছেন? গেমটা? কি রকম গেম? হ্যাঁ, গেমটা বলি আগে, কারা কারা রাজি একটু সবাই রেসপন্স করবেন। আচ্ছা, আমরা রাজি আছি, দাদা এটা কিন্তু কি গেমটা তো হবে বুঝতে কেন? জি ভাইয়া। বি হবে তো দাদা, এটা বি হবে না? দি মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ শক, এখানে সঠিক কোশ্চেন অ্যান্সার হবে বি বা ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন। অর্থাৎ যখন টিস্যু গুলো পানি ধরে না রাখতে পারে তখনই ওই এক্সেস পরিমাণ আমাদের হচ্ছে ব্লাড ভলিউমটা কমে যায়, তখনই হচ্ছে বেসিক্যালি শকটা দেখা যায়। আচ্ছা, আমরা শকের ম্যানেজমেন্ট থেকে দুইটা কোশ্চেন দেখে আমরা গেমে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে অ্যানাফাইলেটিক শক হলে কোন ড্রাগটা দেওয়া হবে? সঠিক উত্তর হবে এপিনেফ্রিন। আচ্ছা, এখানে আপনারা যারা ক্লাসে আসছেন আপনাদের কি এগুলোর বাসায় পড়া দরকার আছে এই শখ থেকে? এখন শখ থেকে কোশ্চেন আসলে আপনারা নিজেরা পারবেন কিনা, আর বাসায় পড়ার দরকার আছে কোনো? জি স্যার, পারবো। কনফিডেন্স বাড়ছে? পারবো। আচ্ছা, আমাদের কাছে আমরা যখন অনেক সময় দেখি অনেকে এনক্লেক্স পাস করেছে, অনেকে প্রোম্যাট্রিক পাস করেছে, অনেকে সিবিটি পাস করতেছে, আপনাদের তখন কি মনে হয়? এই আমি কি রোবটদের সাথে ক্লাস নিচ্ছি? আমি আপনাদের কাছে শুনেছি যে ভাইয়া যখন ভাইয়া আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি ভাইয়া। বুঝিনি। ভাইয়া কথা আটকে আটকে আসে তো বোঝা যায় না। ভাইয়া আমরাও চাই, আমরাও পাস যে করতে আপনাদের চাই ওনাদের মতো। এই বাচ্চা কান্না করে কার? আচ্ছা, আপনারা কেন এই জিনিসগুলো বুঝেন না যে আপনি ক্লাসে আছেন, একটু মিউট করে রাখেন। এর আর কত নিজেদের কমন সেন্স এই ব্যাপারগুলো আমাদের সামনে দেখাবে না যে আমরা নার্সরা, আমাদের এখনো অনেক জায়গায় গ্যাপ আছে, ল্যাকিংস আছে। আগের দিন আমাকে ভোর 5:30টায় 5 বার না 7 বার একজন ফোন দিয়েছে। বলেন এটা কোনো টাইম? রাত 1:30টার সময় একজন ভিডিও কল দিয়েছে, পরে আমি বললাম যে হোয়াট দ্য ম্যাটার, বললে হচ্ছে যে চাপ লেগে চলে গিয়েছে। ফাজলামো করছে এটা কল দিয়ে, বেয়াদব। আচ্ছা, এনক্লেক্স সিবিটি বা প্রোম্যাট্রিক যখন কেউ পাশ করে তখন আপনাদের কি মনে হয়? মনে হয় আমরা এরকম পাস করতে চাই। এরকম পাশ করতে চান? আচ্ছা, মনে হয় কি এটা পাশ করা অনেক কঠিন? হ্যাঁ। না না, তখন মনে হয় যে না, মানে পড়াশোনা বেশি বেশি করতে হবে, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়াশোনা হয় অনেক বেশি, তারপরে আবার রাতের অবস্থা। মানে আমরা ওই জায়গায় যেতে পারবো না এরকম। ওকে, আর কারো, আর কার কার কি মনে হয়? আমার দাদা, মনে হয় ভাইয়া অনেক পরিশ্রম করলে পাওয়া ভাইয়া যাবে। সিবিটি নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে, কোনো এজেন্সি? হ্যাঁ, সিবিটি হ্যাঁ, নিয়ে হচ্ছে কাজ করতেছে করে ডক্টর কামরুল ডক্টর ইসলাম কামরুল একাডেমি। ইসলাম একাডেমি। আর ভাই প্রোমেট্রিক? প্রোম্যাট্রিক হচ্ছে আমাদেরই সিনিয়র এক বড় ভাইয়ের আছে, ওটা হচ্ছে কি জানো, সাইফা মেবি।
আমি নিজেও সিবিটি প্রিপারেশন Chromatic নিয়েছিলাম, নিয়ে যদিও তো ভিসা পাইনি। ভিসা পাইলে NCLEX এতদিন সিবিটি দিয়ে তারপর ইউকেতে যেতাম। আচ্ছা, আমি এখন একটু বলি, আমরা যখন এনক্লেক্স বা সিবিটি বা প্রোমেট্রিক কেউ পাস করে আমরা মনে করি যে এটা অনেক কঠিন, আমাকে অনেক পড়তে হবে। আমি যদি বলি ব্যাপারটা টোটালি এমন, ব্যাপারটা হচ্ছে আপনাকে যে অনেক পড়তে হবে ব্যাপারটা এমন না। আপনাকে যেটুকু পড়তে হবে সেটা একদম গোড়া থেকে পড়তে হবে, আপনাকে সিস্টেম বুঝে বুঝে পড়তে হবে। ফর এক্সাম্পল, এখন আমি আপনাদের এনক্লেক্স এর মতোই কয়েকটা কোশ্চেন দিই, একেবারে ফেয়ারলি নিজের অ্যান্সার করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি একটা টপিকস এর বেসিক থেকে যদি পড়েন আপনি যে কোনো ধরনের পরীক্ষা পাস করতে পারবেন। আচ্ছা দেন। দেখতে পাচ্ছেন? এই কোশ্চেনটা অ্যান্সার করবেন। জি স্যার। বাকিটা দেখি সব একটা অ্যান্সার করার ট্রাই করবেন তো। হ্যাঁ মনে তো হয় ভাই এই হবে ভাই, অ্যাডমিনিস্ট্রার বুঝিনি। এ অ্যান্সার হবে ভাই। হ্যাঁ, সঠিক উত্তর এ হবে। আমরা আর একটা কোশ্চেন দিচ্ছি, এটা একটু মনে হচ্ছে আপনাদের কাছে যদি ইজি, কারণ আমরা সিনারিওটা একটু ছোট দিয়েছি কোশ্চেনে। দেখুন পরবর্তী কোশ্চেনটা আগে ভালো করে পড়বেন। 65 বছর বয়সে একজন ক্লায়েন্ট যার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডেভেলপ হয়েছে, সাথে তার কার্ডিওজেনিক শক আছে। তার ক্রাকেলস হচ্ছে দুইটা লাংসে, পিপি আছে 80/50, হার্ট রেট 112, অক্সিজেন স্যাচুরেশন 90%, এবং তার নাসাল ক্যানুলা দিয়ে 4 লিটার অক্সিজেন যাচ্ছে। এই ক্ষেত্রে এজ এ নার্স হিসেবে আপনি আগে কোনটা? ভাইয়া বি হবে, এটা ভাই আনসার বি হবে। ভাই অ্যান্সার বি হবে ভাই এটা। আচ্ছা, হ্যাঁ ভাই সঠিক উত্তর এমকেলেক্স বি। কি ভাই এরকম, ভাই এমকেলেক্স কি ভাই এরকম কোশ্চেন হয়? এক্স্যাক্টলি এনক্লেক্সে এই টাইপেরই কোশ্চেন হয়। ভাই আনুমানিক ভাই এমকেলেক্সে আপনার কতটা কোশ্চেন করে ওরা? বুঝিনি। মানে আনুমানিক আপনার ওটা তো শুনছি আপনার ইআই দিয়ে কোশ্চেন করে আর কি, হ্যাঁ। তো ইআই তে আপনার আনুমানিক কতগুলো কোশ্চেন করে পার পার্সন কে? পার পার্সনকে কোশ্চেন বলতে আপনাকে টোটাল ওরা মেবি 100টা না 120টা কোশ্চেন দিবে। 50% নাম অ্যান্সার করতে পারলে আপনি পাস। তো আপনি যে কয়টা কোশ্চেনের ভিতরে পাস করতে পারবেন, ভাই এটা আপনার অন এমকেলেক্স কাইন্ড এর অফ গেমের ডকুমেন্ট মতো গুলো একটার পর পাঠাইতে একটা গেলে, আসে। হ্যাঁ ভাই এগুলো নিয়ে এমকেলেক্স আমরা এর পরে কথা ডকুমেন্ট বলি, গুলো, যেহেতু আমরা এখন ক্লাসে আছি তো রাহাত, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমার যে মোটিভটা ছিল যে আমার এনকেলেক্স এর জন্য অনেক বেশি পড়তে হবে, ব্যাপারটা কিন্তু এমনটা মোটেও না। আপনাকে যদি প্রপার ভাবে পড়তে পারেন এনক্লেক্স পসিবল, কিন্তু আপনার যেটা দরকার প্রপার গাইডলাইন আর একেবারে হার্ড পয়েন্ট ধরে ধরে পড়া। এই যে আমরা এখন এই দুইটা কোশ্চেন প্র্যাকটিস করলাম, এই কোশ্চেন গুলো যদি আমরা থিওরি না পড়ে আপনাদের হাতে ছেড়ে দিতাম, কখনো পারতেন অ্যান্সার করতে? না স্যার। না ভাই পারতাম না। তাহলে আমাদের এই থিওরি পড়ার গুরুত্বটা কি আমরা বুঝতে পেরেছি? জি হ্যাঁ স্যার। ভাই বুঝতে পারছি।
জি স্যার। আচ্ছা, এখন আমরা ভাই আমার দেখবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভাই ওই যে মানে আমাদের এই বাংলাদেশে ডিগ্রিটা নাকি ভাই কানাডাতে আপনার অ্যাকসেপ্টেবল না, এটা কি সত্যি ভাই? আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। এগুলো টোটালি মিথ্যা। প্রত্যেকটা কান্ট্রি ডিগ্রি প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের যে অ্যাসেসমেন্ট মেথড গুলো রয়েছে, ইনফেকশন, প্যালপেশন, পারকিউশন, অ্যাক্রেডিটেশন। বুঝিনি। মানে এইবার যে সার্কুলারটা দিছে ওইটা থেকে মানে কোনো কোটা নেয় নাকি, না 50-50? আগে তো ছিল 10%, 90%। এখন কি সেটা কোটাকে উঠিয়ে দিয়েছে কিনা? হ্যাঁ, কোটা তুলে দিয়েছি প্রসপেক্টে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। যে আমরা এজ এ নার্স যখন পেশেন্টকে অ্যাসেস করি, কোন কোন মেথডে অ্যাসেস করি। আমরা 4টা অ্যাসেসমেন্ট মেথড ফলো করি, সেটা হচ্ছে ইনস্পেকশন, প্যালপেশন, পারকিউশন, আসকালটেশন। ইনস্পেকশন বলতে কি, যখন আমি চোখ দিয়ে কোনো কিছু এক্সামিন করব বা ভিজুয়াল এক্সামিনেশন। পালপেশন কি, যখন আমি হাত দিয়ে বডি কোন একটা পার্টসকে ফিল করব। পারকিউশন কি, ট্যাপিং করবো কোনো বডি সার্ফেস, কেন ওর নিচে কি স্ট্রাকচার বা আন্ডারলাইন স্ট্রাকচার সেটাকে আমি বুঝতে পারি। আসকালটেশনটা কি, আমরা হচ্ছে লিসেন করবো কি ইন্টারনাল বডি সাউন্ড উইথ স্টেথোস্কোপ। আমরা স্থেতো দিয়ে যখন হচ্ছে ইন্টারনাল কোনো বডি সাউন্ডকে আমরা শুনি। অর্থাৎ ইন্সপেকশন দেখা, প্যালপেশন হচ্ছে হাত দিয়ে ফিল করা, পারকিউশন হচ্ছে টোকা মারা বা ট্যাপ করা, আর হচ্ছে অস্কালটেশন হচ্ছে সাউন্ড শোনা। ইনস্পেকশন আমরা মাধ্যমে কি করতে পারি, ওভারঅল অ্যাপিয়ারেন্স, স্কিন কালার, সিমেন্ট্রি এগুলো জানতে পারি। দেন প্যালপেশনের মাধ্যমে আমরা টেন্ডারনেস, টেম্পারেচার, টেক্সচার এগুলো জানতে পারি। পারকিউশনের মাধ্যমে আমরা যে সাউন্ডটা কেমন, এটা হচ্ছে রিজোনেন্স না ডালনেস, এটা আমরা প্রপার ভাবে জানতে পারি, যেটা আমাদের বিভিন্ন অর্গানের সাইজ, ওইখানে কোনো ফ্লুইড প্রেজেন্স আছে কিনা এটা জানতে হেল্প করে। অস্কালটেশনের মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই, যেমন হার্টের সাউন্ড, লাংসের সাউন্ড, বাউল সাউন্ড। এটার মাধ্যমে আমরা ওখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা বুঝতে পারি। তো এখন আমরা দেখবো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে রুট গুলো রয়েছে। রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি কি, রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট গ্রুপ, রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন, রাইট টু রিসিভ। অর্থাৎ আপনাকে প্রথম পেশেন্ট সিলেক্ট করতে হবে। পেশেন্ট সিলেক্ট করার পর ওই পেশেন্টে কি ড্রাগ দিয়েছে সেটাকে আপনার চুজ করতে হবে। তারপর যেটা করা লাগবে, রাইট ডোজ, একদম যে ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আপনাকে চুজ করতে হবে। রাইট গ্রুপ, কোন রুটে দিতে বলেছে, রাইট টাইম, সকালে না বিকালে না সন্ধ্যায়। রাইট ডকুমেন্টেশন, অর্থাৎ আপনি যখনই ড্রাগটা দিবেন আপনি ডকুমেন্টস করে রাখবেন। আর পেশেন্টের রাইট থাকবে সে চাইলেও ড্রাগটা নাও নিতে পারে, রাইট টু রিফিউজাল। দেন রাইট অ্যাসেসমেন্ট এবং অ্যাট লাস্ট রাইট ইভালুয়েশন। এখন আমরা আসবো মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে রুট গুলো আছে, এই রুটের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এক্সাম্পল, বায়ো অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবল ডোজ, কমন সাইড, এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে খুবই আসে। আমরা দেখবো যে ওরাল রুট, এখানে আমাদের অ্যাডভান্টেজ কি, কনভিনিয়েন্ট বা এটা ইজি, এটা নন ইনভেসিভ। অর্থাৎ ইনভেসিভ আর নন ইনভেসিভ কি, ইনভেসিভ হচ্ছে সেই ধরনের নার্সিং প্রসিডিউর বা সেই ধরনের মেডিকেল প্রসিডিউর যেটা করতে গেলে আপনার স্কিনকে ব্রেক ডাউন করা লাগে বা আপনার স্কিনকে ভেদ করে ভিতরে যাওয়া লাগে, যেমন ইনজেকশন দেওয়া, সার্জারি দ্বারা দেওয়া, এগুলো হচ্ছে ইনভেসিভ। আর নন ইনভেসিভ হচ্ছে সেই সমস্ত প্রসিডিউর যেটা করতে আপনার স্কিনটাকে ব্রেকডাউন করার দরকার হয় না, যেমন আপনার মেডিসিন নেওয়া ও অয়েন্টমেন্ট লাগানো, এগুলো ইজি, সেলফ অ্যাডমিনিস্ট্রেশন এবং কস্ট। এটা আমাদের কি ওরাল রুটের বেনিফিট। বাট ওরাল রুটের ডিসঅ্যাডভান্টেজ বা সমস্যাগুলো কি কি, এখানে ওই মেডিসিনটা কতটুকু অ্যাবজর্ব হবে এটা ডিপেন্ড করবে তার পাকস্থলিতে কতটুকু খাবার আছে, তার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিনা বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পিএইচ কেমন, ওই ড্রাগটা ফার্স্ট মেটাবলিজম কেমন। এবং এই এক্সাম্পল কি কি, আমরা প্যারাসিটামল, আইবুপ্রোফেন, মেটফর্মিন এগুলো আমরা ওরাল রুটে দিই। আমরা সবাই জানি ওরাল রুটে আমরা কি কি খাই। এখন ওরাল রুটের বায়ো অ্যাভেলেবিলিটি কতটুকু, বায়ো অ্যাভেলেবিলিটি জিনিসটা কি, আপনি 500 মিলিগ্রাম একটা ড্রাগ দিচ্ছেন,
এখানে বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে ওই 500 মিলিগ্রাম থেকে আপনার শরীরে কতটুকু অ্যাবজর্ব হচ্ছে, এটাই আপনার ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। ইনকেস আপনি 500 মিলিগ্রাম নিলেন, আপনার শরীরে 250 মিলিগ্রাম অ্যাবজর্ব হলো, আর 250 মিলিগ্রাম ওই খাবারের জন্য, পিএইচ এর জন্য, আদার্স বিভিন্ন কাজের জন্য এদিক ওদিক সরে গেল। তো এটাকে আমরা বলবো কি, ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি 50%। বুঝতে পেরেছেন বায়ো অ্যাভেলেবিলিটিটা? ফার্স্ট পাস মেটাবলিজমটা হচ্ছে যে আমরা যখন একটা ড্রাগ নেই, ওই ড্রাগটা কতটুকু সরাসরি লিভারে অ্যাবজর্ব হয়ে মেটাবলিজ হচ্ছে। ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে আপনি একটা ড্রাগ নিলেন, ওই ড্রাগটা লিভারে একদম ফার্স্ট টাইম কতটুকু মেটাবলিজম হচ্ছে, বা লিভারে যে সরাসরি মেটাবলিজম হচ্ছে, এটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, এখন আমাদের এটার জন্য, ওরাল রুটের জন্য সাইট কোনটা, স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন। এখন আমরা দেখবো আইভি রুট। আইভি রুটকে সরাসরি আমরা ভেঙে দিই। এই রুটের অ্যাডভান্টেজ কি, এটা র্যাপিড অনসেট, তখন দ্রুত কাজ করে। এখানে বায়ো অ্যাভেলেবিলিটি 100%, মানে আপনি 1 mg একটা ড্রাগ আইভিতে দিলে ওই 1 mg হচ্ছে আপনার শরীর অ্যাবজর্ব করতে পারে। কারণ মূলত আমাদের শরীরে অ্যাবজর্পশনটা হয় হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে, কিন্তু আমরা যখন ড্রাগটা সরাসরি দিচ্ছি তখন কিন্তু ওইটা সরাসরি ব্লাডে চলে যাচ্ছে। এই অ্যাবজর্পশন কত পার্সেন্ট বা বায়োঅ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট, এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি অ্যাবজর্পশন কাকে বলে, কিভাবে অ্যাবজর্পশন হয়, এইটা প্রপারলি বুঝতে পারতেছেন কিনা। অ্যাবজর্পশন কাকে বলে আমরা কি সবাই জানি? একটু রেসপন্স করবেন তো। অ্যাবজর্পশন কাকে বলে আমরা সবাই জানি কি? দেখি। দেখুন, অ্যাবজর্পশন হচ্ছে আপনার শরীরে কোনো একটা ড্রাগ বা কোনো খাবার বা কোনো নিউট্রিশন যখন ব্লাডে পৌঁছাচ্ছে, আপনি যেটা মুখ দিয়ে খেলেন বা কিছুই করলেন, ওইটা যখন আপনার রক্ত প্রবাহে পৌঁছাবে, এটাকে আমরা অ্যাবজর্পশন বা শোষণ বলি। তো আমাদের ড্রাগের অ্যাবজর্পশন বলতে কি, বা বায়োঅ্যাভেলেবিলিটি বলতে কি, যে আমি যখন ড্রাগটা খাচ্ছি ওই ড্রাগের মেইন উপাদান বা কেমিক্যালটা যখন আমার ব্লাডে যাচ্ছে। 100% বায়োঅ্যাভেলেবিলিটি মানে কি, আমরা আইভি রুটে যেহেতু সরাসরি ব্লাড মেডিসিনটাকে আমরা ভেঙে দেই, এর জন্য আমরা যেটুকু ভেঙে দিব ওইটুকু অ্যাভেলেবল থাকে। এই জন্য আমাদের আইভি রুটে বায়ো অ্যাভেলেবিলিটি থাকে 100%। এবং আইভি রুটে খুব দেন এখন আমরা দেখবো এটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা কি কি। এটা ইনভ্যাসিভ বা এটা আমাদের স্কিন ভেদ করে যেতে হয়, এখানে আমাদের ট্রেন পার্সন দরকার হয়, এবং এখানে ইনফেকশনের রিস্ক থাকে, এবং এটা এক্সপেন্সিভ। এখানে আমার হচ্ছে কমন সাইড কি কি আইভি দেওয়ার জন্য, আমার সেপালিক, বেসিক, মিডিয়ান, কিউবিটাল, এই 3টা ভেইন আমার আইভি ড্রাগ দেওয়ার জন্য কনভিনিয়েন্ট সাইড। এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক বেশি আপনার মাল্টিপল অ্যান্সার কোশ্চেন বা ট্রু ফলস কোশ্চেন হয়। এখন আমরা দেখবো হচ্ছে আইএম রুট বা ইন্ট্রামাসকুলার। যখন কোনো ড্রাগ আমরা মাসেলে দেই, স্পেশালি ডেলটয়েড বা ব্রুটাল মাসেল, সেটাকে আমরা আইএম রুট বলে থাকি। এটার অ্যাডভান্টেজ কি, এটা মডারেট অনসেট বা এটা আস্তে আস্তে কাজ করে। এটা ফার্স্ট পাস মেটাবলিজমটাকে বাইপাস করে দেয়, অর্থাৎ অনেক সময় ড্রাগটা ফার্স্টে লিভারে না যেয়ে অন্যভাবে মেটাবলিস হবে, এবং এটা আমরা ডিপট ইনজেকশন আকারে ইউজ করতে হয়। ডিসঅ্যাডভান্টেজ কি কি, এটা হচ্ছে পেইন হয়,
ইনফেকশনের ঝুঁকি থাকে এবং আমার এখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট দেওয়া যায় না। আমাদের এখানে বায়ো অ্যাভেলেবিলিটি কত ইন্ট্রামাসকুলার রুটে 75 থেকে 100%। আর এখানে আমাদের অ্যাভেলেবল ডোজ কত, আমি 1 থেকে 5 মিলিলিটারের বেশি ড্রাগ আমি হচ্ছে আইএম রুটে দিতে পারবো না। এবং এটার আইএম এর জন্য কমন সাইট কোনটা, ডেলটয়েড মাসেল, ভ্যাস্টাস ল্যাটেরালিস মাসেল এবং গ্লুটাস ম্যাক্সিমাস মাসেল। এখন আমরা দেখবো সাবকিউটেনিয়াস। তার আগে আমার সাবকিউটেনিয়াস থেকে জানা দরকার কোন কোন ড্রাগ আমরা সাবকিউটেনিয়াস রুটে দিতে পারি, কি কি, ইনসুলিন, হেপারিন, এপিনেফ্রিন এগুলো। এটা আপনারা বাকিরা একটু নিজেরা পড়বেন যে এই রুটে বায়োঅ্যাভেলেবিলিটি 75 থেকে 100%, বাট এখানে এই অ্যাভেলেবল ডোজ গুলো দেখবেন যে সাবকিউটেনিয়াস আমরা 0.5 থেকে 2 ml এর উপরে দিতে পারি না। আর এক্সাম্পল দেন বাক্কাল বা সাবলিঙ্গুয়াল বা আমাদের জিহ্বার নিচে কোনটা দেই, জাস্ট ড্রাগের নামগুলো দেখবেন, নাইট্রোগ্লিসারিন, যেমন হচ্ছে নিকোটিন, এগুলো। রেকটাল, রেকটালে আমরা বেসিক্যালি সাপোজিটরি গুলো দিয়ে থাকি, বা ল্যাক্সেটিভ যে ড্রাগ গুলো বা যেগুলো স্টুলকে সফট করে এগুলো দিই। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো, তাহলে বুঝতে পারবো যে আমাদের কোন ধরনের এমসিকিউ গুলো পরীক্ষাতে আসবে। আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, বাসাতে আপনারা এগুলো সব সুন্দর করে পড়বেন। পিডিএফটা দিয়েন স্যার। Use of following are advantage of oral drug administration. কস্ট ইফেক্টিভ হবে এটা। অ্যান্সার গুলো দেন, এটা ট্রু ফলস, কোনগুলো ট্রু সেটা দিয়ে দিবেন, ট্রু অ্যান্সার গুলো দিবেন শুধু। এ সি ই হবে। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে এ, সি আর ই। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো। ডিসঅ্যাডভান্টেজ অফ আইভি রুট। আইভি রুটের ডিসঅ্যাডভান্টেজ কোনটা? বি সি ডি হবে। এখানে সঠিক উত্তর হবে এ, সি এবং ডি। সি নাম্বারের অপশন বলতে কি বুঝাইছে স্যার? সি নাম্বার কেন হয়েছে? জি স্যার। জি দাদা।
এ, সি এবং ডি। সি নাম্বার কেন দেখেন, রিকোয়ার্ড ট্রেন পার্সোনাল। আপনি মন চাইলেই কি আইভি দিতে পারবেন? এটার জন্য তো আপনার একজন ট্রেনিং পার্সন দরকার, যেটা কিন্তু আপনার আইএমএ দরকার হয় না বা ওরাল রুটে দরকার হয় না। এটাই, আমরা নার্স বা মেডিকেল পার্সন ছাড়া কিন্তু কেউ এটা দিতে পারি না। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হুইচ সাইট আর কমন ফর সাবকিউটেনিয়াস ইনজেকশন? সাবকিউটেনিয়াস ইনজেকশনের জন্য কোন সাইটটা কমন? এখানে সঠিক উত্তর হবে অ্যাবডোমেন, থাই এবং আপার আর্ম, এ, সি আর ই। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন।